হ্যালো স্টুডেন্টস, আমরা দেখো হিউম্যান রিপ্রোডাকশান নিয়ে ডিসকাস করছি। এবার ওই চ্যাপ্টারের উজেনেসিস পর্যন্ত পড়ানো হয়ে গেছে তোমাদের। তো তারপরে উজেনেসিস পড়া পর্যন্ত, এবার উজেনেসিসের আগে তোমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছো, স্পার্মাটোজেনেসিস পড়েছো, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়েছো এবং উজেনেসিস প্রসিডিওর কী করে ফর্ম হয়ে ওভাম ফর্ম করছে, সেকেন্ডারি উসাইটের সাথে ওভামের কী ডিফারেন্স, কেন সেকেন্ডারি উসাইট বলছি, কখন সেকেন্ডারি উসাইটের পরে মিওসিস 2 কমপ্লিট হয়ে ওভাম ফর্ম করবে, এই ব্যাপারগুলো তোমরা ক্লিয়ার হয়ে গেছো। যদি কেউ এই পোর্শনসগুলো না দেখে ফার্স্ট এই চ্যানেলে এই ভিডিওটা দেখতে এসে থাকো, তো তাহলে তাদের বলবো যে আগে একটু ওই ভিডিওগুলো দেখে নাও, তাহলে এখানে এটা বুঝতে পারবে, তা না হলে কিন্তু প্রবলেম হবে। তো সেটার জন্য একটু এখানে দেখো, আমি আই বাটনে ভিডিওর ডেসক্রিপশানে তুমি লিঙ্কগুলো পেয়ে যাবে, এই ভিডিও ডেসক্রিপশানেও পাবে, আই বাটনেও পাবে, লিঙ্কগুলো পেয়ে যাবে। তো প্লেলিস্ট করা আছে, তো সেই প্লেলিস্ট থেকে তোমরা সুবিধা মতন পরপর দেখবে ভিডিওগুলো পাবে, তো দেখে নিতে পারো। আর আজকের যে টপিকটা সেটা হচ্ছে, দেখো প্রথমেই বলেছিলাম না যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে ডিফারেন্ট কিছু মানে ডিসঅর্ডার্সগুলো বেশি দেখা যায়। কেন না, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে খুব বেশি ডিফারেন্ট হরমোনাল অ্যাক্টিভিটি চলে, ঠিক আছে। মানে অবশ্যই যেগুলো নর্মালি কোনো হিউম্যান বিইংসের জন্য, সেটা মেল ফিমেল যাই হোক না কেন, তো সেখানে যে নর্মাল হরমোনসগুলো দরকার সেগুলো তো আছেই, কিন্তু সেটা ছাড়াও ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের জন্য, মানে ফিমেল এই যে মানে গোনাডস যে হরমোনসগুলো আর কি, মানে এই যে টাইপের হরমোনস যেগুলো নাকি ধরো মেনস্ট্রুয়াল সাইকেল মেনটেন করছে, ওভারির গ্রোথকে মেনটেন করছে, এই টাইপের যে হরমোনাল ব্যালেন্সগুলো, তো সেগুলোতে অনেক রকমের হরমোন ফাংশনাল হচ্ছে একটা টাইমেই। তো সেই জন্যই এই প্রবলেমটা, মানে বলি যে হরমোনাল প্রবলেম, সেটা ফিমেলদের বডিতে বেশি হতে পারে। তো সেটার থেকেই এই ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা মেনটেনের জন্য, মেনস্ট্রুয়াল সাইকেল, এই সব কিছু মেনটেনেন্সে হরমোনের রোল কীরকম বা কোন কোন হরমোনগুলো কিভাবে রেগুলেশন হচ্ছে, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। তো সেটা এখানে চলো দেখে নিই। তো তাহলে অনেক সময় দেখবে এখানে একটা তোমাদের 5 মার্কসের কোশ্চেন্স আসে, হরমোনাল কন্ট্রোল অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা হরমোনাল কন্ট্রোল অফ মেনস্ট্রুয়াল সাইকেল, এরমভাবে কিছু কোশ্চেন্স থাকে। তো সেটার একটা ওয়ার্ড ডায়াগ্রাম যদি বানাই তো কীরকম হতে পারে, সেটা আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করে নেব। তো তাহলে এখানে বোর্ডের লেখাটা দেখো, প্রথমে হাইপোথ্যালামাস লেখা আছে, দেখতে পাচ্ছ। হাইপোথ্যালামাস হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তার মানে কীরকম, আমরা সবাই জানি পিটুইটারিকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি, তো এই মাস্টার গ্ল্যান্ডের মাস্টার হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে। তো তাহলে এই হাইপোথ্যালামাস দিয়ে আজকে স্টাডিটা শুরু করা যাক। তো সেখানে দেখো প্রথমেই আমরা কি পাচ্ছি, যে হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন রিলিজ হচ্ছে, সেটাকে GnRH, মানে কি না গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, মানে গোনাড থেকে যে হরমোনসগুলো রিলিজ হবে সেই টাইপের হরমোনগুলোকে রিলিজটাকে মেনটেন করবে, এরকম কিছু হরমোন হাইপোথ্যালামাস থেকে রিলিজ হচ্ছে। তো সেই জন্য ওই হরমোনটার নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো এবার GnRH যেই রিলিজ হলো, সে গিয়ে কী করলো, অ্যান্টেরিয়র পিটুইটারিকে এক্সাইটেড করে দিল। এবার অ্যান্টেরিয়র পিটুইটারি যেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের সিগন্যাল পেল যে GnRH সিক্রেট হয়েছে, তখন অ্যান্টেরিয়র পিটুইটারি বুঝতে পারলো আমাকে এবার একটা হরমোনকে রিলিজ করা স্টার্ট করতে হবে, এবং সেই হরমোনটার নাম হচ্ছে, তোমরা জানো, FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই নামটার সঙ্গে তোমরা ইউজ টু হয়ে গেছো। তো ফলিকল স্টিমুলেটিং হরমোন, তো ফলিকল স্টিমুলেটিং হরমোন সিক্রেট হওয়া শুরু করলো। আর সবসময় বলেছি নামের সাথে রিলেট করতে পারবে ফাংশন। ফলিকল স্টিমুলেটিং হরমোন মানে ফলিকলকে স্টিমুলেট করবে। কোন ফলিকলকে, না ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ছি, তো তার মানে নিশ্চয়ই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোনো ফলিকলকে স্টিমুলেট করবে। সেগুলো কি না, এই আগের দিনের ভিডিওতে দেখো আমরা ফলিকল দেখেছি, তোমাকে পিকচার দেখাচ্ছি, দেখে নাও একটু। তো সেখানে ফলিকলগুলোই প্রাইমর্ডিয়াল ফলিকল, সেকেন্ডারি ফলিকল, তারপরে হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, এই যে গ্রোথটা হবে, তো এই গ্রোথটা মানে প্রাইমর্ডিয়াল থেকে গ্রাফিয়ান ফলিকলের যে ম্যাচিউরিটি, তো সেইটাকে ম্যাচিওর হওয়ার জন্য, গ্রোথ হওয়ার জন্য ফলিকলগুলোকে স্টিমুলেট করতে হবে।
সেটার জন্য যে হরমোন দরকার সেটা হলো এই ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাই যেই ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের দেখো ওভারিতে চলে গেছে এবং ওখানে প্রাইমর্ডিয়াল ফলিকলস আছে, সেই প্রাইমর্ডিয়াল ফলিকলসগুলোকে আরও গ্রোথের জন্য হেল্প করছে। তাহলে যেই ফলিকলসগুলো দেখো এখানে ফলিকল স্টিমুলেটিং হরমোন পেয়ে গেল, তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রেজেন্সে ফলিকলগুলো ম্যাচিওর হয়ে গেল। এবার যেই ফলিকল ম্যাচিওর হয়েছে মানে গ্রাফিয়ান ফলিকল হয়ে গেছে। এবার গ্রাফিয়ান ফলিকলের ভিতরে অ্যান্ট্রাম ছিল, অ্যান্ট্রামের ভিতরে ফ্লুইড ছিল। এবার গ্রাফিয়ান ফলিকল হওয়ার পরেই কি হবে, একটা রিলিজ ওভাম বা সেকেন্ডারি উসাইড আমরা বলবো আরও স্পেসিফিক্যালি। তো সেই সেকেন্ডারি উসাইডটা রিলিজ হবে। সেকেন্ডারি উসাইডটা রিলিজ হওয়ার জন্য প্রচুর পরিমাণে লিউটিনাইজিং হরমোন দরকার হবে। তো তাহলে এবার কি হচ্ছে দেখো, যেই ম্যাচিওর হয়ে গেল তাহলে প্রথম সিগন্যাল এলো হাইপোথ্যালামাসের, সে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন রিলিজ করে অ্যান্টেরিয়র পিটুইটারিকে সিগন্যাল পাস করে দিল কি এবার ম্যাচিউরিটির দরকার। তো তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকলকে ম্যাচিওর করে দিল। যেই ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকলগুলোকে ম্যাচিওর করে দিয়েছে, ম্যাচিওর ফলিকলগুলো বুঝতে পারছে কি যে এবার টাইম হচ্ছে ওভিউলেশন হওয়ার। ওভিউলেশন হওয়ার জন্য তো যেটা নাকি গ্রাফিয়ান ফলিকল আছে ওটাকে বাস্ট করতে হবে। সেই বাস্টটা তখনই হবে যখন নাকি এলএইচ লিউটিনাইজিং হরমোনের অ্যামাউন্টটা ইনক্রিজ করবে, ঠিক আছে। তো তাহলে যখনই এই ম্যাচিউরিটিটা এসে যাচ্ছে তখন অ্যান্টেরিয়র পিটুইটারি আবার একটা সিগন্যাল পাচ্ছে, ঠিক আছে। কিভাবে সিগন্যালটা পাচ্ছে, কেন কি দেখো যেই ম্যাচিওর একটা ফলিকল তৈরি হলো সেই ম্যাচিওর ফলিকলটা বা বলতে পারি গ্রাফিয়ান ফলিকলটা কি করে না ওভারির থেকে এই সময় গ্রাফিয়ান ফলিকলগুলো ইস্ট্রোজেন সিক্রেশন স্টার্ট করে, ইস্ট্রোজেন হরমোন ফিমেলদের জন্য। তো সেই ইস্ট্রোজেন হরমোন যেই সিক্রেট করছে, ইস্ট্রোজেন হরমোনটা চলে যাচ্ছে দেখো এই পাথওয়ে বরাবর, ইস্ট্রোজেন হরমোন এই পাথওয়ে বরাবর চলে যাচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আর দিচ্ছে পজিটিভ সিগন্যাল। তার মানে কি না ইস্ট্রোজেন ফর্ম হলেই ও অ্যান্টেরিয়র পিটুইটারিকে জানাচ্ছে যে এখানে ফলিকলগুলো ম্যাচিওর হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এবার যদি একটু লিউটিনাইজিং হরমোন সিক্রেট করে দাও তো ওটা বাস্ট করে ওভিউলেশন হবে। তাহলে এই ইস্ট্রোজেন চলে গেছে অ্যান্টেরিয়র পিটুইটারিতে। এবার অ্যান্টেরিয়র পিটুইটারি ইস্ট্রোজেন যেই সিগন্যাল দিয়েছে অ্যান্টেরিয়র পিটুইটারি কী করেছে, লিউটিনাইজিং হরমোন সিক্রেট করতে শুরু করে দিয়েছে বেশ হাই অ্যামাউন্টের। এবং এই যে ইস্ট্রোজেন সিগন্যাল পাঠালো অ্যান্টেরিয়র পিটুইটারিকে এবং হঠাৎ এই এলএইচের যে গ্রাফটা অনেকটা পিকে উঠে গেল, এই ব্যাপারটাকে বলা হচ্ছে এলএইচ সার্জ। এই যে হঠাৎ এলএইচের অ্যামাউন্টটা বেড়ে যাবে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ওভারিতে ওভিউলেশনের ঠিক আগের স্টেপে, সেটাকে আমরা বলবো এলএইচ সার্জ। যেই এলএইচ বেড়ে গেল ওভিউলেশন হয়ে গেল। ওভিউলেশন হলো মানে গ্রাফিয়ান ফলিকল রাপচার করে সেকেন্ডারি উসাইডটা ওভারির থেকে রিলিজ হয়ে সেই অ্যাম্পুলা জায়গায় চলে আসছে ফিমরির মুভমেন্টের জন্য। একটু মনে করে দেখো, আগের ভিডিওগুলোতে পাবে। যদি বুঝতে না পারো আবার আগের ভিডিওটা থেকে একটু দেখে নাও। তো এলো ওভিউলেশন কমপ্লিট হয়ে গেল। ওভিউলেশনের পর গ্রাফিয়ান ফলিকল কি হয়ে যায়, কর্পাস লিউটিয়াম হয়ে যায়। তাই দেখো ওভিউলেশনের পরে এসে গেছে কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম কি করে, কর্পাস লিউটিয়াম করে প্রোজেস্টেরন সিক্রেশন। প্রোজেস্টেরন সিক্রেশন করবে কেন, বডি যাতে বোঝে যে ওভিউলেশন হয়েছে, বেশ ভালো করে ইউটেরাসকে রেডি করতে হবে। যদি কোনো স্পাম এন্টার করে জাইগোট ফর্ম হয় তাহলে যেন ফিটাসটা গ্রো করতে পারে। তো তাই জন্য খুব ভালোভাবে এবার ইউটেরাসকে রেডি রাখতে হবে। তো সেটাতে এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন মিলে এখন ইউটেরাসের মধ্যে ইউটেরাইন লেয়ারটাকে ইনক্রিজ করতে থাকছে। যদি ফার্টিলাইজেশন না হয় তখন মেনস্ট্রুয়েশন হবে, রিলিজ হয়ে যাবে পুরো ব্যাপারটা। তাহলে যদি এখানে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের ব্যাপারটা তাহলে বোঝা গেল। এবার দেখো এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন মিলে মোটামুটি সেই জন্য আমরা এখানে কি বলছি যে ইউটেরাসের এই মেনটেনেন্সটা, ইউটেরাইন ওয়াল এন্ডোমেট্রিয়ামের ওয়ালকে রেডি করছে। ফার্টিলাইজেশন যদি হয় সেটাকে যেন মেনটেন করতে পারে, ফিটাসটাকে যেন গ্রোথ হতে পারে সেটা যেমন দেখছে। তার সাথে আমরা জানি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কী করে, ফিমেলের বিভিন্ন রকমের ক্যারেক্টার মেনটেন্স করতে, যেগুলো আগে অনেকবার ডিসকাস করেছি। তো সেই মেনটেনেন্সে হেল্প করছে। তো তাহলে এখানে ওভারঅল আমরা কি বুঝলাম, দেখো এখানে প্লাস সাইন, এখানে প্লাস সাইন মানে ইস্ট্রোজেন কি করছে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে সিগন্যাল দিচ্ছে প্লাস কিসের জন্য না লিউটিনাইজিং হরমোন সিক্রেটের জন্য।
আবার ইস্ট্রোজেন নেগেটিভ সিগন্যাল পাঠাচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারিকে। এখানে একটা দেখো, সেটা কিসের জন্য? যাতে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর সিক্রেট না করে। তাহলে ইস্ট্রোজেন অ্যান্টেরিয়র পিটুইটারিকে পজিটিভ সিগন্যালও পাঠায়, ইস্ট্রোজেন অ্যান্টেরিয়র পিটুইটারিকে নেগেটিভ সিগন্যালও পাঠায়। ইস্ট্রোজেন অ্যান্টেরিয়র পিটুইটারিকে পজিটিভ সিগন্যাল পাঠায় লিউটিনাইজিং হরমোন সিক্রেশনের জন্য, যাতে ওভিউলেশন হতে পারে। আর ইস্ট্রোজেন অ্যান্টেরিয়র পিটুইটারিকে নেগেটিভ সিগন্যাল পাঠায় যাতে ফলিকল স্টিমুলেটিং হরমোনটা সিক্রেশনটাকে কমাতে পারে। এটা ক্লিয়ার? ঠিক একইভাবে দেখো, ইস্ট্রোজেন আবার নেগেটিভ সিগন্যাল পাঠাবে হাইপোথ্যালামাসকে, যাতে আর বেশি ইস্ট্রোজেনের দরকার নেই। যখন যে ফাংশনটা হওয়া দরকার ছিল সেটা যদি কমপ্লিট হয়ে যায়, ধীরে ধীরে ইস্ট্রোজেনের লেভেলটা কমবে, ঠিক আছে, প্রোজেস্টেরনটা বাড়বে, তো সেগুলোর সময় মেনটেন করে। ঠিক একইভাবে প্রোজেস্টেরনও কিন্তু হাইপোথ্যালামাসকে নেগেটিভ সিগন্যাল পাঠায়, আবার অ্যান্টেরিয়রকেও নেগেটিভ সিগন্যাল পাঠায় যখন নাকি আর এই প্রোজেস্টেরনের দরকার পড়ছে না, মানে কনসিভ হলো না, কর্পাস লিউটিয়ামের দরকার নেই। কর্পাস লিউটিয়াম তো সমানে প্রোজেস্টেরন সিক্রেট করছে। যখন দেখা গেল ব্লাডে অনেক প্রোজেস্টেরন হয়ে গেছে কিন্তু কোনো ফিমেল কনসিভ করেনি, মেনস্ট্রুয়েশন হবে, মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য সব সময় প্রোজেস্টেরন লেভেলটা কম থাকতে হবে। তো তাহলে মেনস্ট্রুয়েশন যদি কোনো ফিমেল বডিতে দেখা যায় যে মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তার তো একটা কন্ডিশন হতেই পারে তার ওভিউলেশনই ঠিকঠাক হয় না, কিন্তু তার সাথে সাথে আরও একটা কজ কি না, প্রোজেস্টেরন লেভেল হয়তো তার ঠিকঠাক মেনটেন হয় না। ঠিক আছে, কেন কি যদি কনসিভ করে কোনো ফিমেল, তাহলে তার বডিতে প্রোজেস্টেরন মেনটেন হতে হবে, কেন কি প্রোজেস্টেরনই ইউটেরাইন ওয়ালের থিকনেসে হেল্প করবে। কিন্তু যদি প্রেগনেন্সি পজিটিভ না হয়, তাহলে কর্পাস লিউটিয়ামটা রাপচার করে একেবারে ডিজেনারেট করে যাবে এবং প্রোজেস্টেরন সিক্রেশন একেবারে লো হয়ে যাবে। তখনই মেনস্ট্রুয়েশন পাবো আমরা ডে 1, যেটা নাকি আমরা দেখবে যখন নাকি আমি ওভারি স্ট্রাকচারটা, মানে ওভারির যে একদম মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে ডে 1, ডে 14 বলেছিলাম। তো ডে 14-এ ওভিউলেশন হলো, ওভিউলেশনের পর যেই কর্পাস লিউটিয়ামটা কয়েকদিন 2-3 দিন মেনটেন হচ্ছে, তারপর যতদিন কর্পাস লিউটিয়াম আছে প্রোজেস্টেরন আছে, কেন ওয়েট করতে হবে, যদি স্পাম আসে ফার্টিলাইজেশন হবে। কিন্তু যদি দেখা যায় ফার্টিলাইজেশন হলো না, তো তাহলে ধীরে ধীরে কর্পাস লিউটিয়াম রাপচার হয়ে যাচ্ছে, পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে এবং প্রোজেস্টেরন আর সিক্রেট হচ্ছে না। যেই প্রোজেস্টেরন লেভেল নেমে যাচ্ছে, মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে মেনস্ট্রুয়েশন মেনসেস পাচ্ছি। কিন্তু সেটা যদি না হয়, তো তাহলে প্রোজেস্টেরন মেনটেন হবে যদি প্রেগনেন্সি পজিটিভ হয়। তো তার মানে আমরা বুঝতে পারছি পুরো মেনস্ট্রুয়াল সাইকেলটাকে মেনটেন করার জন্য এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের পিকগুলো ঠিক যেভাবে ওঠানামা করা দরকার। পাশে দেখো একটা গ্রাফ দেখাচ্ছি, আপাতত দেখে রাখো, গ্রাফটাকেও আলাদা করে আমি আবার একটা ক্লাসে ডিসকাস করব। তো এই জিনিসটা মেনটেন না হলে কিন্তু কোনোভাবেই এই 28 ডেজের যে মেনস্ট্রুয়াল সাইকেল সেটা ঠিকঠাকভাবে পারফর্ম হবে না, ডিফারেন্ট প্রবলেম আসতে পারে। এবার অবশ্যই এই হরমোনাল মানে এই ডিসঅর্ডারের বিভিন্ন কারণ হতে পারে, যেগুলো নাকি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ ডিসঅর্ডারে পড়েছি। তো যে কোনো রকম এই ডিসঅর্ডারের জন্যই কিন্তু হরমোনাল এই ইমব্যালেন্স হতে পারে এবং সেই ক্ষেত্রে মেনস্ট্রুয়েশনেরও দেখা যাবে ডিসব্যালেন্স হচ্ছে সেই ফিমেলের জন্য। আশা করি কি করে হরমোনাল কন্ট্রোলটা হচ্ছে হিউম্যান বডিতে সেটা তোমরা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস দেখবে, ওই জন্যই এই যে প্রোজেস্টেরনটা যেটা বললাম যে মেনস্ট্রুয়াল সাইকেল হওয়ার জন্য, মানে মেনস্ট্রুয়েশন হওয়ার জন্য প্রোজেস্টেরন লেভেল মেনটেন করতে হয়, তো সেই জন্য ডিফারেন্ট পিলস থাকে হয় ফিমেলদের জন্য, তো তারা ফিমেল কনজিউম করতে পারে। সাপোজ ধরো কোনো ফিমেল চাইলো কি যে তার মেনস্ট্রুয়াল সাইকেলটা, মানে মেনস্ট্রুয়েশনের ডেটটাকে কোনোভাবে নিজে মেনটেন করতে চাইছে, কন্ট্রোল করতে চাইছে, কদিন আগে মেনস্ট্রুয়েশন হোক বা কদিন পরে মেনস্ট্রুয়েশন হোক। তো এই রকম যদি যে মেডিসিনসগুলো পাওয়া যায় বিভিন্ন মেডিকেল শপে, তো ডক্টরসদের চাইলেও তারা প্রেসক্রাইব করে দেয়। তো সেগুলো সিম্পলি কি হয় না, প্রোজেস্টেরন লেভেলটাকে কন্ট্রোল করে। সাপোজ কেউ যদি চায় কি যে মেনস্ট্রুয়াল সাইকেলটার মধ্যে মেনস্ট্রুয়েশনটাকে একটু ডিলে করতে, কয়েকদিন 5 দিন 7 দিন ডিলে হোক যাতে, তো তখন কি হয় না, এমন কিছু ট্যাবলেট তাহলে তাকে কনজিউম করতে হবে যাতে ট্যাবলেটসগুলোতে প্রোজেস্টেরনের অ্যামাউন্টটা বেশি থাকে। ব্লাডে প্রোজেস্টেরন দরকার, মেনস্ট্রুয়েশন হবে না, তো ব্লাড তো জানছে না যে এটা নর্মাল প্রোজেস্টেরন না কোনো মানে সিনথেটিক কোনো মেডিসিন নেওয়া হয়েছে। তো ব্লাডে প্রোজেস্টেরন আছে মানে মেনস্ট্রুয়েশন হবে না। তো সেই জন্য তাহলে যেই কোনো
মেডিসিন কনজিউম করা হলো যেটার মধ্যে প্রোজেস্টেরন লেভেলটা হাই আছে, তো প্রোজেস্টেরন ব্লাডে বেশি থাকছে মানে মেনস্ট্রুয়েশন হলো না, কিছুটা ডিলে হলো। আবার যদি মনে হয় কি যে কেউ মেনস্ট্রুয়েশন আগে চাইছে, এরকম যদি কোনো কন্ডিশন হয়, তো সেক্ষেত্রে এমন মানে প্রোজেস্টেরন যাতে ফর্ম না করতে পারে, প্রোজেস্টেরনের কিছু ইনহিবিটর যদি দিয়ে দেওয়া হয় কোনো মেডিসিন, তো সেক্ষেত্রে প্রোজেস্টেরন লেভেলটা লো হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা মেনস্ট্রুয়েশন পাবো। আশা করি এগুলো খুব মানে জেনারেল লাইফের সাথে ম্যাচ করে আমরা রিলেট করতে পারছি। তো এটা দেখবে তোমাদের একটা কোশ্চেন্স থাকে যে হাইপোথ্যালামাস বা পিটুইটারির কী রোল আছে, ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এই হরমোনাল কন্ট্রোলের উপর, বা এরকমভাবে টোটাল ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের হরমোনাল রেগুলেশন, এগুলো তোমাদের 3 মার্কস 5 মার্কসের কোশ্চেন্সে ডিসকাস করতে বলে। তো আমার মনে হয় এটা দেখার পর তোমরা বুঝতে পেরেছো। তো যদি কিছু কনফিউশন থাকে তো তোমরা কমেন্টে জানিও, আমি রিপ্লাই করব। থ্যাংক ইউ।